দর্শক, এই মুহূর্তে নবান্নের সামনে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন ও তৃণমূল মুসলিম জনতা। যে দৃশ্য দেখা গেল, এটা বাংলার রাজনীতির বহুদিনের চাপা সত্যিকে প্রকাশ্যে এনে দিয়েছে। এদিকে আজ নবান্নের বৈঠকে শুভেন্দু অধিকারীর উপর সরাসরি আক্রমণ করে তৃণমূলের কর্মীরা। মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয়ের ঘোষণায় ভারতে আজকে ধ্বংসলীলা হয়। মুসলিম হিন্দু একজুট হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। মুসলমান দুধেল গায়, দুধ দিলে তো লাত খাওয়াই যায়, আবার একটু গুতলেও সহ্য করা যায় না। এটা আমার কথা না, এটা মমতা ব্যানার্জির কথা। আচ্ছা, দুধেল গাই মানে কি? গাই কাকে বলে? যে গরু দুধ দেয়। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি অবশেষে শেষ হতে চলেছে? মর্গ ভাতা বা জিএ নিয়ে বহুদিনের জটিলতার মাঝে এবার সামনে এলো বড় আপডেট। এবার মমতা ব্যানার্জিকে মামলা দিয়ে জেলে আটকাতে চায় শুভেন্দু অধিকারী। তৈরি করা হচ্ছে নানান ফাঁদ। তবে মমতাকে আটকানো মোটেও সহজ নয়, কেননা এখনো জনগণের হৃদয়ে বাস করছেন তিনি। অন্যদিকে জোর গলায় তিনি এখনো আওয়াজ দিচ্ছেন, এই ভোট কারচুপির ভোট। নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত, আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। এইভাবেই গলা ফাটিয়ে বক্তব্য দিচ্ছে পশ্চিমবঙ্গের সকল নেতাকর্মীরা। তৃণমূলের কর্মীরা সরাসরি রাজপথে নেমে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে এবং নবান্নের একটি অনুষ্ঠানকে ঘিরে অসংখ্য ঘটনা ঘটায়। দর্শক শ্রোতা, ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এখনো তুলপার পরিস্থিতি চলছে গত এক সপ্তাহ যাবৎ। অনেক ঘটনা ঘটে। প্রথমে ঘটেছিল নির্বাচন নিয়ে, এরপর কুরবানির গরু কুরবানি নিয়ে, এখন আবার দেখতে পারি নতুন ঘটনা তৃণমূলের পরিকল্পনা। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং নরেন্দ্র মোদী বিপদে পড়ে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এবার মমতা ব্যানার্জিকে মামলা দিয়ে জেলে আটকাতে চায় শুভেন্দু অধিকারী। তৈরি করা হচ্ছে নানান ফাঁদ। তবে মমতাকে আটকানো মোটেও সহজ নয়, কেননা এখনো জনগণের হৃদয়ে বাস করছেন তিনি। অন্যদিকে জোর গলায় তিনি এখনো আওয়াজ দিচ্ছেন, এই ভোট কারচুপির ভোট। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং, যিনি গত 20 মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, 2025 সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে দেওয়া বক্তব্যগুলো নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যে একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছিল যা সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে একটি মন্তব্যে বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে 5 মিনিটের মধ্যে অন্যদেরকে শেষ করে দিতে পারে। এ ধরনের বক্তব্যকে উস্কানিমূলক ও অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগকারী আরও দাবি করেন, প্রথমে থানায় অভিযোগ নিতে অনীহা দেখা গেলেও পরবর্তীতে একাধিকবার যোগাযোগের পর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা এফআইআর গ্রহণ করে। অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান, মিথ্যা তথ্য প্রচার, মানহানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ সংক্রান্ত বিধান। এই মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং এফআইআর উল্লেখিত সব অভিযোগ বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তদন্তের উগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মমতা আর শুভেন্দুর চালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন আবারও শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ। ক্ষমতার করিডোরে এখন সব বেশি উচ্চারিত এই দুইটি নাম। পরাজয়ের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মমতার ঘনিষ্ঠ মহল বলছে এটি শুধুই রাজনৈতিক হার নয়, বরং পরিকল্পিতভাবে তাকে কোণঠাসা করার বৃহৎ অপারেশনের অংশ। মামলা, অভিযোগ, প্রশাসনিক চাপ সবকিছু মিলিয়ে কলকাতার রাজনৈতিক অঙ্গনে এখন চাপা উত্তেজনা। তৃণমূল শিবিরে বাড়ছে নানান আশঙ্কা।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে তার দাবি। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেই নেপথ্যে একের পর এক চাল সাজানো হচ্ছে, যাতে তাকে রাজনৈতিকভাবে দুর্বল দেখানো যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই মামলাকে কেন্দ্র করে সামনে আরও বিস্ফোরক অভিযোগ আনা হতে পারে, এমনকি তাকে দীর্ঘ আইনি জটিলতায় ফেলার চেষ্টা হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন শুধু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে ব্যক্তিগত ও ক্ষমতার সবচেয়ে তীব্র সংঘর্ষে। তবে সব চাপ ও বিতর্কের মাঝেও মমতার সমর্থকরা পিছিয়ে নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার অনুগত্যের বার্তা একটাই, দিদি একানন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠের সমাবেশ পর্যন্ত আবেগঘন প্রতিক্রিয়া। অনেক সমর্থক বলছেন আগামী লড়াইয়ে তারা জীবন বাজি রেখেও মমতাকে আবার জয় করবেন। ফলে রাজনৈতিক উত্তাপের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেন অপেক্ষা করছে আরও বড় কোনো বিস্ফোরণের, যেখানে প্রতিটি পদক্ষেপই বদলে দিতে পারে রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও রাজনৈতিক উত্তাপ কমেনি, বরং পরাজয়ের পর এবার আদালতের পথে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন জনগণ তৃণমূলকেই ভোট দিলেও পরিকল্পিতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কারসাজির অভিযোগ তুলে তিনি বলেন তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দিতেই এই কৌশল নেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্রের ফল নিয়েও প্রশ্ন তুলে তিনি ইভিএমের ফরেন্সিক পরীক্ষা ও গণনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন। এতটুকু বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছক, কিন্তু আমরা চাই না কোনো অভারতীয়ের হাতে এই টাকা যাক, পুরুষদের অ্যাকাউন্টে বা মহিলাদের এই কর্মসূচির টাকা যাক, তা সম্পূর্ণভাবে আমরা চাই না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। 3রা জুন বুধবার মিলবে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম ধাপের 3000 টাকা। 2 জুন পর্যন্ত যারা এই ফর্ম ফিল আপ করে জমা করবেন তাদের নথি যাচাই করে 3000 টাকা করে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। তবে 11 থেকে 12 পাতার ফর্ম নিয়ে যারা নাজেহাল হচ্ছেন, শনিবার তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করা শুরু করেছি আমরা। তার প্রথম পর্যায়ে বুধবার 3000 টাকা করে ট্রান্সফার করা শুরু করব। কিন্তু বিচলিত হবেন না, যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবেন, তারাই ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছক, কিন্তু আমরা চাই না কোনো অভারতীয়ের হাতে এই টাকা যাক, পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক, তা আমরা চাই না। লক্ষ্মীর ভান্ডারের টাকা যে সকল পুরুষরা পাচ্ছিলেন তারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এই সরকার ডিসিপ্লিন মেনে কাজ করবে। প্রকৃত প্রাপক যারা তাদের খুঁজে বের করে তাদের হাতে আমাদের সংকল্পপত্রের প্রতিটা প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ বলেছেন, এতদিন ধরে দলের সরকার চলতো, আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। আর মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নাম্বার দিয়ে দেব, সেখানে আপনার সরকারকে বলো বা আপনার সরকার আপনার পাশে, এই নামেই আপনারা ফোন করে আপনাদের যা প্রয়োজন, যা অভিযোগ জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করব।
বারোপাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভিড়মি খাচ্ছেন অধিকাংশ মহিলা। কেউ কেউ বলছেন ৩,০০০ টাকার জন্য পরিবারের সমস্ত ডিটেলস নিয়ে নিচ্ছে সরকার। এর মাঝেই স্পষ্ট বার্তা এলো মুখ্যমন্ত্রীর তরফে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। ন্যাশনাল হেলথ মিশন রাজ্যে কার্যকর করা হয়েছে। তাতে 2,103 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আমরা আয়ুষ্মান প্রকল্প নিয়েছি, প্রায় 6 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। এনএইচএম, ন্যাশনাল হেলথ মিশন, মুসলমান দুধের গাই, দুধ দিলে তো লাত খাওয়াই যায়, আবার একটু গুতলেও সহ্য করা যায় না। এটা আমার কথা না, এটা মমতা ব্যানার্জির কথা। আচ্ছা, দুধের গাই মানে কি? গাই কাকে বলে? যে গরু দুধ দেয় তাকে গাই বলে। আর গরুর মধ্যে যারা বলদ, তাদের নিয়ে মাঠে চাষে যায়। আমরা একে জীবের শ্রেণীবিভাগ অনুযায়ী পশুতে ফেলি, পশু। তাহলে মুসলমান সম্প্রদায়ের মানুষকে তৃণমূল নেত্রী কোন জায়গায় দাঁড় করালো আমি ভাবতে বলবো। আমরা যেমন হিন্দুরা মনে করি আমার ধর্মের জায়গা হলো মন্দির, আমার ধর্মের জায়গা হলো তুলসী তলা, যেখানে আমার একজন মা, আমার একজন বৌদি সন্ধ্যায় সকালে শঙ্খ বাজান, উলু দেন, ধূপ ধরান। ঠিক তেমনি ভাবেই দিনের মধ্যে 5 বার একটা মসজিদ থেকে আওয়াজ আসে আজানের। যে আজান শুনে আমার কোনো মুসলমান ভাই মসজিদে যান যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে আজানের ধ্বনি শুনে যাচ্ছেন মসজিদে, মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে মনে করেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। গতকাল জুম্মা গেল, তার আগের জুম্মা, তার আগের জুম্মা, তার আগে বুধবার। সেই বুধবারে মমতা ব্যানার্জি বলছেন, আমি জেলার ডিএম এবং এসপিদের বলে দিয়েছি ইমাম মুয়াজ্জিমরা মসজিদে মসজিদে উস্কানিমূলক আওয়াজ তুলছে, আমি দেখে নিতে বলেছি। যেখানে মুসলমানরা নামাজ পড়ার পর দোয়া চায় গোটা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য, যেটা আল্লাহর দরবার, যেখানে প্রাণ খুলে এসে শান্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেটা নাকি হিংসার জায়গা, সেখানে নাকি হিংসা চালানো হয়। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। ভাবুন মুসলমান সম্প্রদায়ের মানুষরা। ভোট দিন, অসুবিধে নেই। আপনি যখন চাকলা থেকে কিছু মানুষ গিয়ে বেড়াচাপার রোডে কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ বিল মানছি না, মানবো না বলে স্লোগান তুলছে, বারাসাতের কাছারি মাঠের পার্শ্বস্থ সংলগ্ন এলাকায় যখন মিছিল মিটিং হচ্ছে, কলকাতার রাজপথে যখন ওয়াকফ আইন মানি না, মানছি না, মানবো না বলে স্লোগান উঠছে, তখন এই রাজ্যের বুকে অন ক্যামেরা, অন মিডিয়া মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায়, এখানে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করো আমার থেকে খারাপ কেউ হবে না। ওয়াকফ মানে কি? আমার এখানে যারা বসে আছেন তাদের কারোর জমি না, তাদের বাবার না, তার দাদুর, তার বাবা মানে বুড়ো দাদু, তাদের জমি। সেই জমি দাদারা বাবারা তারা মনে করেছেন যে আমি কিছু সম্পদ ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বর আল্লাহকে তো দান করা যায় না, তারাই সৃষ্টিকর্তা। যারা ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, তাদের কাছে আল্লাহই শেষ কথা, ঈশ্বর শেষ কথা। যিনি সৃষ্টিকর্তা তাকে দান করা যায় না, কিন্তু আপনি ঈশ্বর আল্লাহর উদ্দেশ্যে কিছু সম্পদ আপনি দিলেন, যেখানে হতে পারে একটা ইতিমখানা, যেখানে হতে পারে একটা মক্তবখানা, যেখানে হতে পারে একটা মাদ্রাসা, যেখানে হতে পারে একটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একটা ব্যাংক, একটা থানা। আপনারা কতজন জানেন আমি জানি না, ইডেন গার্ডেন, নেতাজি বিমানবন্দর, কলকাতা হাইকোর্ট, এই সমস্ত সম্পদের বড় অংশ আজকে ওয়াকফ সম্পদের অংশ।
ফলে স্থায়ী আমানত সরকারের। কাদের সম্পত্তি? মুসলমান সম্প্রদায়ের সম্পত্তি, যারা ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছিলেন। এখানে কোনো ভালো কাজ হোক, ওর থেকে যে আয় হবে সেই আয় সমাজের উন্নয়নের কাজে লাগুক, জাতির উন্নয়নের কাজে লাগুক। সেই ওয়াকফ যখন কেন্দ্রীয় সরকার তার নিজের হস্তগত করতে চাইছে পুঁজিপতি কর্পোরেটদের দ্বারা, ওইটা বিক্রি করে বা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয়, শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।